স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে সপ্তাহের শেষ কার্যদিবস এবং পুরো সপ্তাহ জুড়ে কিন্তু মোটামুটি একটা ভালো উত্থান পতন এবং সবকিছু মিলিয়ে কিন্তু বাজারের একটা টার্নওভারের গতি কিন্তু খুব একটা খারাপ ছিল না। তো সপ্তাহের সমাপ্তি হয়েছে, আপনারা জানেন দুপুর ২টায় লেনদেনের শেষ হয়েছে। আমরা একটু সূচকটা দেখে নিব। আপনারা দেখছেন যে ১৪ পয়েন্ট নেগেটিভ থেকে আজকে শেষ কার্যদিবসের সপ্তাহের লেনদেনের সমাপ্তি হয়েছে। ৫,২৩৪ পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সারাদিন জুড়ে তাদের অবস্থাটা যদি একটু দেখে নিই, আপনারা দেখছেন যে দর হারানোর সংখ্যাটা যদিও বেশি ছিল, ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা ১৩৯টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যাও দেখতে পাচ্ছেন ৬৯টি। এবং দিন শেষে টার্নওভার ছাড়িয়েছে, যে পরিমাণ টার্নওভার লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সেটা যদি দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেশ কিছুদিন ধরে যে লেনদেনের গতি ছিল সেই একই ধারাবাহিকতায় কিন্তু আজকেও লেনদেনের সমাপ্তি হয়েছে, অর্থাৎ সেই ৮০০ কোটি টাকার ঘরেই কিন্তু লেনদেনের পরিমাণ ছিল। ৮৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে সারাদিন জুড়ে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ মহিমা, আপনাকে এবং এই টেলিভিশনকে আমাকে সংযুক্ত করার জন্য। শুরুতে যদি একটু বাজার নিয়ে জানতে চাই, এই যে একটা সপ্তাহ যে বাজারের একটা গতি ছিল, যেটা ছিল আমরা তার আগের সপ্তাহে ১,০০০-এর ঘরেও কিন্তু দেখেছি, সেই জায়গা থেকে কিছুটা কমে গিয়েছে, মানে এটা নিয়ে আসলে কি বলবেন? জি, আসলে বিগত কয়েক মাস ধরে আমাদের যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে প্রেক্ষাপট, যুদ্ধ ঘিরে তেলের ক্রাইসিস, সবকিছুর একটা ম্যাক্রো ইকোনমিতে ইম্প্যাক্ট পড়েছে। সেটার কারণে বাজারে অলওয়েজই একটা কনফিউশন দেখা যাচ্ছে। আপনি দেখবেন গত এক সপ্তাহ বা ২ সপ্তাহ আমরা যদি সূচককে ইগনোর করে দেখি, বেশ কিছু শেয়ার ঊর্ধ্বমুখী হয়েছে বা ধরে রাখতে পারেনি, প্রফিট টেকিং হয়েছে, আবার পড়ে গিয়েছে এবং বাজার একটা সার্কুলার মোশনে মুভ করছে। একই দিন আমরা এক একটা স্টক বা এক একটা সেক্টরের স্টকের মুভমেন্ট দেখছি। তো সব মিলিয়ে ইটস আ মিক্সড মার্কেট। মার্কেটের টার্নওভার এখনো আলহামদুলিল্লাহ ভেরি গুড। তো টার্নওভার যদি এরকম থাকে এবং আমি বিশ্বাস করি মানুষের ধীরে ধীরে কনফিডেন্স আরো আসবে, কিছু কিছু স্পেসিফিকলি কিছু স্টক, পুরো মার্কেট সব স্টক নয়, সেক্ষেত্রে আমি আশা করছি সবসময় মতো অপটিমিস্টিক মার্কেট স্টক ওয়াইজ বা স্ক্রিপ্ট ওয়াইজ ভালো করবে। কিন্তু একটা বিষয় যদি আমি একটু বলি, যে আমরা প্রিভিয়াস হিস্ট্রি যদি একটু আমরা একটু আবার পেছনে ফিরে যাই, আমরা কিন্তু দেখেছি যে এই যে জুলাই মাস, এই এপ্রিল মাসটা, এই মাসটাতে কিন্তু বাজারের একটা হচ্ছে স্টেবল, মানে একটা একটু খারাপ অবস্থায় থাকে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু ভালো অবস্থানটাই দেখতে পেয়েছি। তার উপরে যুদ্ধ পরিস্থিতি, মানে এত টানাপোড়েনের পরেও কিন্তু বাজারের গতিটা ভালোই ছিল। তো সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে আসলে বিনিয়োগকারীদেরও আস্থা ফিরেছে এই বাজারের প্রতি? ইন জেনারেল বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে এই কথাটা সম্পূর্ণভাবে বলা যাবে না। আপনি যেটা বলছেন হিস্টোরিক্যালি অ্যাবসলিউটলি কারেক্ট। এই এপ্রিল মাসের শেষের থেকে মে মাসে বাজার হিস্টোরিক্যালি স্লো থাকে। এগুলোর কিছু মেজর রিজনস রয়েছে। আমরা দেখেছি ব্যাংকগুলো আপনার তাদের ইয়ারলি ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এবার একটু ব্যতিক্রম আছে। বেশ কিছু ব্যাংক যাদেরকে আমরা সবসময় ভালো হিসেবে দেখেছি পারফরমেন্স, তাদের আপনার রিপোর্টস, সেই ব্যাংকগুলো এবার কিন্তু ডিভিডেন্ড দিতে পারেনি এবং আরো একটা বড় ফ্যাক্টর হয়েছে ডিভিডেন্ড না দিতে পারার কারণে বেশ কিছু ক্যাটাগরিতে স্থানান্তর করা জেডে চলে গেছে। এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আপনারা যেটা সূচকে দেখেছেন সেটা পড়েছে। তো এই বিষয়ে আমি বলতে চাই, আমি আপনাদের আগের টক শোতেও বলেছি যখনই আমাকে সংযুক্ত করেছেন, যে এগুলো ইন আ ওয়ে নেগেটিভ, আবার এগুলো অপরচুনিটি। বেশ কিছু ভালো ব্যাংকও রুলস এন্ড রেগুলেশনস কমপ্লাই করতে গিয়ে তাদের প্রভিশনিং এর জন্য তারা হয়তো বা এবার ডিভিডেন্ড দিতে পারেনি। তো আমি বিশ্বাস করি তারা আগামীতে ডেফিনেটলি অনেক হেলদি ব্যাংক হিসেবে আবির্ভূত হবে। সো দিস আর অপরচুনিটিস ডেফিনেটলি ব্যাংকিং সেক্টর যদি। কিন্তু আরো একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে যে ব্যাংকগুলো খুব ভালো, আমরা মানে ভালো ব্যাংকগুলোর কথা যদি একটু বলি, যে তাদের কিন্তু ডিভিডেন্ড কিন্তু বেশ ভালো, সেই জায়গা থেকে অন্যান্য সেক্টরের থেকে ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড অনেক বেশি ভালো, ইপিএসটাও ভালো। তাহলে সেটা নিয়ে কি বলবেন? মানে এটা অ্যাবসলিউটলি দুদিক দেখা গিয়েছে। এবার আমরা দেখেছি কিছু কিছু ভালো ব্যাংক রুলস এন্ড রেগুলেশনস কারণে আপনার 0% ডিভিডেন্ড দিয়েছে, তারা জেডে গিয়েছে। আবার কিছু কিছু ব্যাংক আপনার তাদের ঐতিহাসিক ডিভিডেন্ড দিয়েছে। আমি যদি নামই বলি, আপনি যদি যমুনা ব্যাংকের ডিক্লারেশন দেখেন, আপনি যদি এনসিসি ব্যাংকের ডিক্লারেশন দেখেন, ব্র্যাক ব্যাংক আছে 15% দিয়ে যায়, এবার 21% এর মধ্যে দিয়েছে বোনাস সহ।
এছাড়া আরো বেশ কয়েকটি ব্যাংক কিন্তু বেশ বেশ ভালো ডিভিডেন্ড দিয়েছে। সো দিস ইজ আ সাইন যে দেয়ার আর আমাদেরকে, এবং দিস ইজ আ সাইন ফর ইনভেস্টার্স যে আমরা আসলে বাজার তো এখানে অনেক রকমের শেয়ার আছে, আমাদেরকে আমাদের বুদ্ধিমত্তাকে অ্যাপ্লাই করে আমাদেরকে ভালো শেয়ার বা প্রসপেক্টিভ কোম্পানি খুঁজে আসলে বিনিয়োগ করতে হবে। ঢালাওভাবে বিনিয়োগ করলে আমরা ক্ষতির সম্মুখীন হব, এটাই স্বাভাবিক। জি, আর যে ব্যাংকগুলো যেটা বলছিলেন আপনি যে 14টি ব্যাংক আসলে জেড ক্যাটাগরিতে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, আসলে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। তো এটাকে আমরা কিভাবে ধরে নিতে পারি যে এটা কি আসলে এই সেক্টরের প্রতি একটা আস্থাহীনতা, নাকি হচ্ছে আমরা এটাকে অপরচুনিটি হিসেবে ধরে নিতে পারি ভবিষ্যতে ভালো করার একটা উদ্যোগ? এখানে যে ব্যাংকগুলো আপনি বলেছেন, এখানে কিছু ব্যাংকের ডেফিনেটলি সমস্যা আছে, এগুলো রিকভার করতে সময় লাগবে। আমি পাবলিকলি নাম নিতে চাচ্ছি না। কিন্তু এই যারা জেড ক্যাটাগরিতে গিয়েছে, এখানে অনেকগুলো ব্যাংক আছে, তারা কিন্তু মোটামুটি হেলদি। ইউসিবিএল এর মতো ব্যাংকও কিন্তু সেখানে আছে। জি, এনপিএল হয়তো তাদের এবার বেশি ছিল, যে কারণে বাংলাদেশ ব্যাংক হয়তো তাদেরকে সেই ডিভিডেন্ডটা অ্যালাউ করেনি দিতে। তো ওই ক্ষেত্রে অপরচুনিটি ডেফিনেটলি দেয়ার আর। অনেকগুলো ব্যাংক আছে আসলে 4, 5, 6 টাকা এসে গেছে। আমি বিশ্বাস করি তারা আগামী 1-2 বছরে তারা ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে। তো দিজ আর অপরচুনিটিস। জি। জি, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে বাজার এখন আসলে কোন দিকে যাবে, মানে কি মনে হচ্ছে বাজার কি ভালোর দিকে যাচ্ছে? বাজার যেটা আমি প্রথম থেকে বলে আসছি, ওভারঅল যদি আমরা ইন্ডেক্সের দিকে তাকাই, মনে হবে যে বাজার ভালো না। এই সকালবেলা আমরা দেখছি যে একটা ভালো টার্নওভার নিয়ে বেশ কিছু স্টক উঠছে, পড়ে যাচ্ছে। আসলে ইনভেস্টার্স আর ভেরি কশাস আমার কাছে মনে হচ্ছে, বা ট্রেডার্স আর ভেরি কশাস। তারা তাদের ছোট ছোট প্রফিটস বুক করছে, ট্রেড করছে। এটার একটা বিউটি আছে কিন্তু মার্কেটের। আমি বলবো যে মানুষ ছোট ছোট করে প্রফিট নিচ্ছে, আবার শেয়ার কারেকশন হচ্ছে। তো ওভারঅল এই মাসটা হয়তো বা মার্কেট বিভিন্ন কারণে স্লো থাকতে পারে। সামনে ঈদ আছে, এখনো যুদ্ধ পরিস্থিতির আসলে কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। আমি দেখলাম এই মাসে মূল্যস্ফীতি বেড়েছে। বাট আপনি যদি একটু মিড টার্মে চিন্তা করেন, আমাদের বর্তমান সরকার বেশ কিছু বিনিয়োগ বান্ধব মেজার্স নেওয়ার চেষ্টা করছে। ওনারা আপনার রুগ্ন বন্ধ শিল্পকে ওনারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে চেষ্টা করছে ওদেরকে কিভাবে ইনসেনটিভ দেওয়া যায়, অথবা কিভাবে তাদেরকে রিওপেন করা যায়। সরকারি অনেক প্রতিষ্ঠানকে ওনারা পাবলিক সেক্টর, সরি প্রাইভেট সেক্টরে আনার চেষ্টা করছে। এইগুলো সময় সাপেক্ষ ব্যাপার। গভর্নমেন্ট মাত্র এসেছে, ইনিশিয়েটিভস নিচ্ছে, এবং প্রত্যেকটা ইনিশিয়েটিভস এর একটা ইম্প্যাক্ট আপনি পুঁজিবাজারে দেখতে পাবেন। এর বাইরেও যদি বলি, আপনার মানি মার্কেটে ধীরে ধীরে আপনার ডিভিডেন্ড এবং আপনার ট্রেজারি বন্ডের আপনার রেটটা আস্তে আস্তে কমে আসছে। ওটা যদি হয়, কিছু মানি ফ্লো আমি বিশ্বাস করি পুঁজিবাজারের দিকেও আসবে। সব মিলিয়ে সিলেক্টিভ স্টকে আমাদেরকে থাকতে হবে, কোম্পানি দেখে। হতে পারে ইন্স্যুরেন্স সেক্টর, হতে পারে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সব সেক্টরে ভালো খারাপ কোম্পানি আমাদের স্টক মার্কেটে আছে। কিন্তু আমরা একটা ব্যাপার যদি এখানে যদি আমরা বলি যে আমরা বরাবরই বলি এবং সবাই এটা এটা ন্যাচারাল একটা বিষয় যে আন্তর্জাতিক শেয়ার বাজারের সাথে বা যুদ্ধ পরিস্থিতি যেটাই হোক সেটার সাথে একটা সিনক্রোনাইজেশন থাকবে শেয়ার বাজারের সাথে, এবং সেই প্রভাবটা আমাদের বাজারেও পড়বে, এটা ন্যাচারাল। কিন্তু যেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের একটা সমঝোতা, শান্তি সমঝোতার একটা কথা চলছে, এবং সেই জায়গা থেকে সারা বিশ্বের শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী, তারপরও আমাদের শেয়ার বাজার সেখানে তাদের সাথে তাল মিলাতে পারছে না কেন? ল্যাকিংসটা কোথায়? এটা আসলে ভেরি ভেরি একটা লম্বা ডিসকাশন। আমাদের ডাইনামিক্স মার্কেটের আর ইন্টারন্যাশনাল মার্কেট ডাইনামিক্স আর ভেরি ডিফারেন্ট। তো ওটার সাথে এটা মেলালে হবে না। এবং আমাদের ধরেন যে তেলের ক্রাইসিসটা যেটা হয়েছিল রিসেন্টলি, ওটার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু মার্কেটের কোনো কোম্পানির উপর ইম্প্যাক্ট আমরা বুঝতে পারবো না। ওইটা হয়তো তার নেক্সট কোয়ার্টারে গিয়ে তার প্রফিটেবিলিটি বা তার ক্যাশ ফ্লোতে আমরা রিফ্লেকশন দেখতে পারবো। সো অনেকগুলো, এটা একটা ছোট বিষয় বললাম, অনেকগুলো বিষয়ের কারণে ফরেন মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমাদের বাংলাদেশের মার্কেটকে মেলালে হবে না। আমি বারবারই যেটা বলবো, প্রসপেক্টিভ কোম্পানি দেখে এখনো ইনভেস্টমেন্ট বিগ অপরচুনিটি। অনেক কোম্পানি আন্ডার ভ্যালুড আছে। আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরের দিকে দেখেন, ব্যাংকিং সেক্টর নিয়ে আপনি কথা বলবেন, ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যদি দেখেন, প্রত্যেকটি ইন্স্যুরেন্স কিন্তু তাদের একটা স্টেবল ডিভিডেন্ড দিয়েছে। বেশ কিছু ইন্স্যুরেন্স গত বছর থেকে বেটার ডিভিডেন্ড দিয়েছে। এগুলো লো ক্যাপ কোম্পানিজ, তাদের যে Q1 ইপিএস শুধুমাত্র মনে হয় একটা ইন্স্যুরেন্স দেখলাম ভালো দেয়নি। তাছাড়া মেজরিটি ইন্স্যুরেন্স কিন্তু ওই যে কমিশনের বিষয়ে সরকার একটি পদক্ষেপ নেওয়াতে তারাও কিন্তু ভালো আপনার তাদের আর্নিংস এখন ইনক্রিজ করছে। এই সেক্টর ভালো ডিভিডেন্ড দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এই সেক্টরটা আসলে বিনিয়োগের জন্য উপযুক্ত এখন? কি মনে হচ্ছে? বিনিয়োগের জন্য ডেফিনেটলি আমি বিশ্বাস করি সেক্টরটি উপযুক্ত। কিছু শেয়ার হয়তো বা আপনার অতিমূল্যায়িত হয়ে গিয়েছেন, আপনি যেগুলো লো প্রাইসে আছে, আমার মনে হয় এখানে ধৈর্য নিয়ে বিনিয়োগ করলে ডেফিনেটলি রিটার্ন পাবে।
জি, সামনে শেয়ার বাজার নিয়ে কি বলবেন? সামনে আসলে বাজেট, যেহেতু বাজেট নিয়ে এই বাজারের জন্য প্রত্যাশা কি চাচ্ছেন? আমাদের ডিবিএ, আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, আমাদের আমাদের পক্ষ থেকে ওনারা বেশ কিছু দাবি ডেফিনেটলি তুলবেন আমরা সরকারের কাছে। আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে বলতে চাই, এমন কিছু মেজার্স নেওয়া দরকার যাতে করে মানুষ মার্কেট থেকে, কোম্পানিজ গুলো মার্কেটকে তাদের ফান্ডিং এর জায়গা হিসেবে নেয়, রাদার দেন অল্টারনেট, মানে ব্যাংকে না গিয়ে অল্টারনেট ফাইন্যান্সিং হিসেবে তারা মার্কেটকে বেছে নেয়। এবং যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র হোক বড় বিনিয়োগকারী হোক, তাদেরকে আসলে ইনসেন্টিভাইজ করতে হবে। ইনসেন্টিভাইজ না করলে আসলে বড় বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী মার্কেটে কেনই বা আসবে, যেখানে সে সেফ রিটার্ন সে এফডিআর অথবা গভর্নমেন্ট বন্ড থেকে পায়। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের ডিবিএ ডেফিনেটলি এনবিআর এর সাথে কথা বলবেন, সরকারের সাথে কথা বলবেন, এবং আশা করি সরকার থেকে কোনো না কোনো প্রণোদনা এই বাজারের জন্য থাকবে। জি, এবং প্রত্যাশা থাকছে আমাদেরও। পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। জি, একই প্রত্যাশা থাকছে আমাদেরও, যেহেতু হচ্ছে বাজার নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনা এবং সংস্কারমূলক উদ্যোগের কথা এরই মধ্যে বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মহিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।